আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ইন মাই চ্যানেল। সবাইকে অনেক ধন্যবাদ, কারণ আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমি আপনাদেরকে ধন্যবাদ পর্যন্ত বলিনি এই ভিডিওতে, সেজন্য ধন্যবাদ বলতে চলে আসলাম। আর এই গল্পের কিছু কথা বলি, কারণ এই গল্পে আর 2-3টা ভিডিও হতে পারে এই গল্প নিয়ে। তাই আমরা নতুন গল্পে যাচ্ছি এবং আগের যে রানিং গল্পগুলো ছিল এই গল্প বাদে ওই গল্পগুলা টোটালি বাদ দেওয়ার চেষ্টা করব, কারণ ওইগুলা তেমন ভিউ আসছে না। আর চ্যানেল যদি ডাউন হয়ে যায় তাহলে মনিটাইজেশন আসবে না, বুঝতেই তো পারছেন। মনিটাইজেশন নিয়ে অনেক চিন্তা ভাবনা আছে। আপনাদেরকে ফার্স্ট মনিটাইজেশনের আসলে পেমেন্ট দিয়ে কিছু গিভওয়ে করার চিন্তা ভাবনা আছে। ইবুক বা বই গিভওয়ে করব, আমরা সেই ডিসিশন নিয়েছি। তাই আমরা চাচ্ছি আমার চ্যানেলে বেশি বেশি সাপোর্ট করেন, এবং নতুন যে গল্পটা আসছে সেটাও দারুণ। অপ্রিয় ভালোবাসা, যেটা টিকটকে ভয়েস অফ জামিল ভাইয়ার মানে টিকটক চ্যানেলে অনেক ভাইরাল, সেটা এডিট চলতেছে। এবং এই পার্টটা এডিট করতেছি, এটাও এডিট চলবে। মানে যদি এটা মনে করেন 1 ঘন্টার মাঝে 300 ভিউ আসে, তাহলে মিনিমাম আরেক পার্ট দেওয়ার চেষ্টা করব এই গল্পের। ধন্যবাদ সকলকে আমাকে অনেক সাপোর্ট করার জন্য। বেশি বেশি সাপোর্ট করেন, তাহলে বেশি বেশি আমি আপনাদেরকে গল্প দেওয়ার চেষ্টা করব। বৌভাতের আয়োজন করা হয়েছে বেশ জাঁকজমকভাবেই। আস্তে আস্তে সব মেহমান আসা শুরু হয়ে গেছে। আমি আর সুজন দুজনেই পার্টির একপাশে দাঁড়িয়ে আছি। আমি কি ব্যাপার, যার জন্য এত আয়োজন সে কোথায়? তাকেই তো দেখছি না। এত মধ্যে সবাই রোহানের অপেক্ষা করতে করতে বিরক্তির ছাপ দেখা দিচ্ছে। সুজন জামাই নিজেই হাওয়া, ব্যাপার কিন্তু সুবিধার মনে হচ্ছে না। আমি তা ঠিক, কিন্তু রোহান কোথায় গেল বুঝতে পারছি না। সুজন ওই তো আসছে। আমি এত লেট, ব্যাপারটি গন্ডগোল আছে আইএমসিউর। সুজন কি হতে পারে? আমি সেটাই বুঝতে পারছি না। সুজন রোহানের সম্পর্কে সব ডিটেলস কি পজিটিভ? আমি সবই পজিটিভ। সুজন আরে বাদ দে, হয়তো আটকে গেছিল কোনো কাজে, হতেই পারে। আমি তো ভয় পেয়ে গেছিলাম। নতুন করে আবার অন্য কাউকে নিয়ে মাথা ঘামানোটা অনেক টাফ হয়ে যাবে। দুজনে এভাবে কথা বলছি, হঠাৎ একজন ওয়েটার এসে আমাদের জোস দিয়ে যায়। দুজনেই খাচ্ছি। সুজন কাজের কাজ কিছু হতো। আমি হবে। সুজন রিস্কটা বেশি হয়ে যাচ্ছে না? তুই কবে থেকে রিস্ক নিতে ভয় পাওয়া শুরু করলি? এইটুকু রিস্ক নিতেই হবে। অনেক দিন হলো পরে আছি, এর পিছে কোনো লাভই হচ্ছে না। সুজন ধরা পড়ে গেলে তো তীরে এসে তোরই ডুবে যাবে ভাই। আমি আশা করি ডুববে না। আর ডুবে গেলে না হয় লড়াইটা সরাসরি শুরু করব। সুজন আমরা দুজন কথা বলছি, তখনই চোখ পড়ল রূপ চৌধুরী কারোর সাথে ফোনে কথা বলছে। আমি এই সুযোগ চল। সুজন ওর কেবিনে যদি আগে থেকে লাগানো থাকে, আমি ওটা খুলে নিই, তা ফিট করে আমরা বাইরে এসে রিমোট টিপে অন করে দেব। সুজন অল দি বেস্ট। যা, আমি আছি ভিতরে। আমি সেম টু ইউ। ভালো করে খেয়াল রাখিস। বলি আমি চলে যাই সামনের দিকে। বেরিয়ে আসি অনেকক্ষণ বাদে। এসে দেখি সুজন দাঁড়িয়ে দুজন লোকের সাথে কথা বলছে। আসলে কথা বলছে বললে ভুল হবে, সে লোক দুটোকে আটকানোর চেষ্টা করছে, কারণ তারা ভিতরের দিকে যেতে চাইছে আর ও বিভিন্ন কথা বলে যাচ্ছে। আমি ভিতর থেকে বেরিয়ে এসে চোখ মেরে বুঝিয়ে দেই কাজ হয়ে গেছে। সেও বুঝে যায়। আর লোকগুলোর সাথে হ্যান্ডশেক করে বিদায় দেই। লোকগুলো চলে যেতেই আমি ওর পাশে এসে দাঁড়াই। আন্ডারস্কোর। আমি হয়ে গেছে। সুজন সব ঠিকঠাক তো? আমি এবার পার্টি এনজয় করতে পারো মামা, বলে পকেটের দিকে ইশারা করে দেখিয়ে দিলাম ছোট্ট জিনিসটা। আর পকেট থেকে একটা ছোট্ট রিমোটের মতো আরেকটি জিনিসটা বের করে অন বাটনে ক্লিক করে দেই। পার্টির মাঝখানেই দুটো চেয়ারে আমরা বসে আছি, আর যে যার মতো এনজয় করছে, আমরা দুজন সেটা দেখছি বসে বসে। হঠাৎ পার্টির মাঝখান থেকে ইসি বেরিয়ে গেল। আন্ডারস্কোর কোথায় যাচ্ছে সেটা দেখার জন্য আমি ওর পিছনে যাই। আমি সুজন, তুই বস, আমি আসছি। সুজন কোথায় যা, ওর কথায় কোনো পাত্তা না দিয়ে আমি চলে এলাম ইসির পিছনে। আন্ডারস্কোর কিছুটা দূরে এসে দেখি একটা গাড়ি থেকে দুটো লোক বেরিয়ে ওর হাতে কিছু একটা দিয়েছে, কিন্তু কি সেটা বুঝতে পারছি না। লোকগুলো ফিরে যাচ্ছে আর ইসিও ফিরে আসছে দেখে আমি লুকিয়ে পড়ি। সে গিয়ে পার্টিতে সবার সাথে মিশে যায়। তাই আমিও চলে আসি, কিন্তু ভিতরে এসে যেটা দেখি তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি ভিতরে ঢুকে দেখি সবাই নিশিকে শান্ত করার চেষ্টা করছে। ব্যাপারটা কি? আঙ্কেল নিশি, প্লিজ শান্ত হও। আমি ভাবছি নিশি তো শান্তই দেখা যাচ্ছে, কিছু তো বলছেই না। তাহলে শান্ত হবে কি? খালামনি নিশি, সিন ক্রিয়েট কর না প্লিজ। রুফ আঙ্কেল, হোয়াট ইজ প্রবলেম? বলি নিশির দিকে তাকিয়ে জিভে কামড় দিয়ে তাকিয়ে আছেন। বাবা, এ কি মামনি, তোর এই অবস্থা করলোটাকে?
নিশি একদম চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না, খালি চোখ থেকে আগুনের লাভা বের হচ্ছে। আমি বুঝতে পারছি না ওর মুখে পানিটা দিলকে। বেচারির মুখের মেকআপ পুরো নষ্ট হয়ে নাজেহাল অবস্থা। আরও এখানে সবাইকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সবার মাঝখান থেকে বেরিয়ে এদিকে এগিয়ে এলো আন্ডারস্কোর। আরও কি হয়েছে? কি রে তোর এই ভূতের মতো অবস্থা করলো কে? ভাইয়া ভাবি দুজনেই এগিয়ে আসে। আর নিশিকে দেখে তাল মেলায় আলুর সাথে ওরাও। আর তা দেখে নিশি আন্ডারস্কোর। নিশি কান্না করে, বাবা এই যা, রুফ আঙ্কেল এই মামনি কেঁদো না, কেঁদো না, বৌমা ওকে তোমার রুমে নিয়ে যাও। আরও ঠিক আছে বাবা, বল। এক আর ই নিশির হাতটা ধরে ওর রুমের দিকে চলে যায়। সবাই আবার সবার মতো ব্যস্ত হয়ে যায়। এতক্ষণ অনেকেই এদিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়েছিল। সবাই আবার ব্যস্ত হয়ে গেল। আর আমি এদিকে খুঁজে চলেছি একজনকে। গেল কোথায় ছেলেটা? কিছুটা ঘোরাঘুরি করার পর দেখা মিলল। আমি কি রে তোকে কখন থেকে খুঁজে চলছি, আর তুই এখানে বসে আছিস? সুজন, আমি তো অনেকক্ষণ থেকে এখানে আছি। আমি ওইদিকে খুঁজেছি। যাই হোক বাদ দে। সুজনের চোখ দেখে মনে হচ্ছে বেচারা চিন্তায় আছে। আমি কি ব্যাপার, তুই কি ভাবছিস? সুজন, কই কিছু না তো। আমি স্পষ্ট দেখছি তুই কিছু নিয়ে ঘাবড়ে আছিস। সুজন, আরে কিছু না, চল ওইদিকে যাই, একটু জায়গাটা ঘুরে দেখি। আমি চল বলে দুজনে উঠে সামনের দিকে গেলাম। আমাদের এদিকে এগিয়ে আসতে দেখে রোহান নিজেও এগিয়ে এলো আন্ডারস্কোর। রোহান, রাজ ভাইয়া কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। তুমি? রোহান, জি আলহামদুলিল্লাহ। উনি? সুজনের দিকে ইশারা। আমিও আমার বন্ধু সুজন। রোহান, হ্যালো ভাইয়া বলে সুজনের দিকে হাত বাড়িয়ে দেয় আর দুজনেই কুশল বিনিময় করে নেই। আরও অনেক কথাই হয় আমাদের তিনজনের মাঝে। কিছুক্ষণ পর কেউ রোহানকে ডাক দেয় আর সে আমাদের এনজয় করতে বলে সেদিকে এগিয়ে যায়। আমরা দুজন ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকি বেশ কিছুক্ষণ। সুজন, এই আরসি কে দেখে তো সন্দেহজনক কিছু মনে হলো না? আমি, হে সুজন, ওদের তো পুরো বংশই আরসি। আমি, তা ঠিক বলেছিস, দেখা যাক। আজ তো একটা রিস্ক নিলাম, ফলাফল কি পায় দেখা যাক। এদিকে পার্টি শেষ হতে হতে রাত অনেক হয়ে যায়। বাবা এসে আমাদের বলে যান তৈরি থাকার জন্য সবাই বেরোব এখন। আমরা সবাই গেটের সামনে দাঁড়িয়ে আছি। মি এবং মিসেস চৌধুরী বিদায় দিতে গেট পর্যন্ত এগিয়ে এসেছেন। উনাদের সাথে মত বিনিময় করে আমরা চলে আসি গাড়ির সামনে আন্ডারস্কোর। গাড়িতে ওঠার সময় আমার চোখ একবার রূপ চৌধুরীর দিকে চলে যায়, চেয়ে দেখি উনিও আমার দিকে তাকিয়েছেন আন্ডারস্কোর। দুজনেই দুজনের চোখাচোখি হয়ে যাওয়ায় একটা মুচকি হাসি দিয়ে অন্য দিকে তাকাই আর সেদিকে তাকিয়ে দেখি ইসি আমাদের দুজনের দিকে তাকিয়ে আছে। আমাকে তাকাতে দেখে চোখ ফিরিয়ে নেই। কি ভেবেছে দুজনের মুখের হাসি দেখে আল্লাহ মালুম। বেচারি তো আমাকে এই কেসের প্রাইমার ভাবছে। যাক, ভাবনা এখন আরো পাকাপোক্ত হবে। বোকা মেয়ে আমার পিছনে আবার সময় নষ্ট করবে। এসব ভাবতে ভাবতে মুচকি হাসি দিয়ে আমি বাইকে উঠে বসি আর পিছনে বসে সুজন। বাবা, তোমরা বাইকে যাবে? আমরা তো বাইকেই এসেছি আঙ্কেল। বাবা, আচ্ছা। রাত কিন্তু অনেক হয়ে গেছে, সাবধানে এসো। আর গাড়ি সাবধানে চালিও কিন্তু। আমি, চিন্তা করবেন না আঙ্কেল, আপনারাও সাবধানে যান, আমরা আপনাদের পিছনে আসছি। বাবা, এসো তাহলে বলে বাবা চলে গেলেন আন্ডারস্কোর। একে একে বেরিয়ে গেল সবগুলো গাড়ি আর পরে বেরোই আমরা দুজন। আমার টেনশন হচ্ছে একটা কথা ভেবে। রুফ চৌধুরী কেন আমার দিকে এভাবে তাকিয়েছিল? কিছু বুঝে যায়নি তো। ভাবতে ভাবতে বাসার সামনে চলে আসি। গাড়ি থেকে একে একে সবাই নেমে পড়ে বাসায় ঢুকে সবাই নতুন বর আর মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে যায় আন্ডারস্কোর। একটা বিষয় দেখে আমার অবাক লাগে। সুজন বাসায় ঢুকেই চোরের মতো ভিতরে চলে যায়, আমি অবাক হয়ে তাকিয়ে থাকি ওর যাওয়ার পথে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমিও উপরে চলে আসি। আমি সিঁড়ি দিয়ে উঠছি আর ইসি নামছে নিচে। ব্যাপার কি? বাসায় ঢোকল কখন? উপরে গেল কখন? আবার ফিরেও এলো? কি ফাস্ট কাজের গতি! ইসি কি শুরুটা করেছেন কি? না নিজে উপরে যাচ্ছেন আর না আমাকে নিচে যেতে দিচ্ছেন। আমি, সরি, আমি খেয়াল করিনি। ইসি ভাবছেনটা কি? আমি কই কিছু না তো। ইসি, ভেবে নিন। আর কয়দিনই বা ভাবতে পারবেন? আমি মানে, ইসি কিছু না বলে নিচে চলে গেল। আসলে এতক্ষণ আমি ভাবনার জগতে ঢুকেছিলাম আর ওর পথ গেছিল আটকে। কিভাবে আটকেছি আশা করি আপনারা বুঝতে পারছেন। কিন্তু এই মাথা মোটা আমায় এমন একটা কথা বলল কেন? বোকা শুধু শুধু আমায় সন্দেহ করছে। যখন বুঝবি আমি কি সেদিন আফসোস করতে হবে দেখে নিস। কথাগুলো মনে মনেই বলে আমি চলে এলাম রুমে। এসে দেখি সুজন ওয়াশরুমে ঢুকে গেছে। তাই আমি আকার 13 বিছানায় রেখে বারান্দার দিকে এগিয়ে যায়। এত রাতে বাইরে শুধু অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। এদিকে ওয়াশরুম থেকে বেরিয়ে আমাকে ডাকতে থাকে সুজন আন্ডারস্কোর। সুজন কোথায় গুরু?
আমি এই তো এখানে। বউ লে রুমে এসে আমি তোয়ালে নিয়ে ঢুকে পড়ি ওয়াশরুমে ফ্রেশ হতে। যাওয়ার আগে পকেট থেকে ছোট্ট জিনিসটা দিয়ে যায় সুজনের দিকে। আমি ধর এটা দেখ ভিতরে কি আছে। সুজন ধুর কাল দেখা যাবে। এখন যাক তো। আমিও ঠোঁট বাঁকালাম। সত্যি বলতে আমারও খুব ঘুম পাচ্ছে। কি ছিল পার্টির খাবারে কে জানে। তারপর ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে সকালে। আজ সুজন নিচে যেতে চাইছে না ব্রেকফাস্ট করার জন্য। আমি বুঝতে পারছি না ছেলেটার হলোটা কি। আমি এক প্রকার ঠেলেই নিচে পাঠাই ওকে। আমি নিজেও যাচ্ছিলাম কিন্তু একটা ফোন চলে আসে, আমি সেখানেই দাঁড়িয়ে পড়ি। কিছুক্ষণ পর কথা শেষে নিচে যায় আর নিচে গিয়ে যা দেখলাম তাতে আমার চোখ ছানাবড়া হয়ে গেল। বাড়ির সবার সামনে সুজন দাঁড়িয়ে আছে আর তার সারা গাবিতে দেখেই মনে হচ্ছে কেউ ওর গায়ে জুস ঢেলে দিয়েছে। সবার রিয়েকশন দেখে বুঝাই যাচ্ছে কাজটা নিশি ছাড়া কেউ করেনি আন্ডারস্কোর। আঙ্কেল নিশি তুমি এটা কি করলে? সবাই অবাক হয়ে চেয়ে আছে, শুধু কেউ কিছু বলছে না। আঙ্কেলের কথা শুনে নিশির ও কোনো রিয়েকশন দেখলাম না। তার মধ্যে এমন একটা ভাব যেন তার প্রতিশোধ এখনো পুরো হয়নি। বাড়ির সবাই ঘটনা টের না পেলেও আমি ঠিকই বুঝতে পেরেছি যে কাল পার্টিতে নিশির এই অবস্থার জন্য সুজন নিজেই দায়ী ছিল। বেচারা এই ভয় নিচে আসতে চাইনি আর আমি জোর করে একা পাঠালাম। কিছুক্ষণ এভাবে হ্যান হয়ে থাকার পর সবারই ভাবগতি ফিরল। বাবা নিশি মামনি কাজটা কি করলে তুমি? বাবার মুখেও একই কথা শুনে এবার নিশি মুখ খুলল। নিশি বেশ করেছি খালামণি। নিশি তুমি কিন্তু দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ। সে কথা কি তুমি জান? আরও অনেকেই অনেক কথা বলছে নিশিকে। আর সুজন বেচারা বোকার মতো দাঁড়িয়ে আছে। মহারাজ ছেলেটা কি ভাববে বলতো? ওর বন্ধুকে ডেকে এনে এই বাড়িতে অপমান করছি বলিই পিছনে আমায় দাঁড়িয়ে থাকতে দেখে সবাই চুপ হয়ে গেল। আর আমি এগিয়ে গিয়ে সুজনকে রুমে নিয়ে এলাম চেঞ্জ করার জন্য। নিশি আর উনার বন্ধু কি করেছে সেটা দেখবে না? ভাইয়া কি করেছে? আরও বাই এনি চান্স কালকে তর মুখে জুস সুজন ভাইয়া ফেলেনি তো আবার? নিশি আর কিছু বলল না। এদিকে আমরা আন্ডারস্কোর। আমি কি ব্যাপার? সুজন কই? আমি কই মানে? একজন জগ ভর্তি জুস্তর মাথায় ঢেলে দিল কেন? সুজন আমি কি জানি? আমি তাহলে কে জানে? সুজন যে ফেলেছে তাকে গিয়ে জিজ্ঞেস কর। আমি ঠিক আছে আমি নিচে গিয়ে নিশিকেই প্রশ্ন করছি। সুজন এই না, দাঁড়া আমি বলছি। আমি তরও বলতে হবে না। তুই চেঞ্জ কর তাড়াতাড়ি। সুজন দূর, তুই দাঁড়া না ভাই। আমি পারবো না, আমার খিদে পেয়েছে। সুজন 2 মিনিট। আমি আচ্ছা বসছি। সুজন একটা টি শার্ট নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর বেরিয়ে এসেছে। সুজন চল। আমি দাঁড়া। কাল তুই নিশির সাথে কি করেছিস? সুজন তোকে পরে পুরোটা বলবো, এখন খেয়ে আসি চল, আমারও প্রচুর খিদে পেয়েছে ভাই। আমিও আর কথা বাড়ালাম না। চলে এলাম নিচে। এসে দেখি ওমা কেউ খাওয়া শুরু করেনি, আমাদের জন্য ওয়েট করছে। আর ওরা দোবুন দিব্যি খেয়ে নিচ্ছে। আমি আপনারা খাবেন না? বাবা এসো এসো, তোমাদের জন্যেই বসেছিলাম। সুজন আমাদের জন্য। এইটুকু বলেই বেচারার চোখ নিশির দিকে চলে যায়, সে কথা বলা বন্ধ করে দেই। সবাই চলে যায় খাওয়ার টেবিলের দিকে। আমাদের খাওয়া অবস্থাতে রেখেই ইসি বেরিয়ে যায়। ওর যাওয়ার দিকে সবাই তাকিয়ে আবার খাওয়ার দিকে মন দেই। আর সুজন আমাকে ইশারায় জিজ্ঞেস করে কোথায় যাচ্ছে। আজব প্রশ্ন, আমি কি করে জানবো সে কোথায় যাচ্ছে? খাওয়া শেষে সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে যায়। আমি আর সুজন চলে আসি আমাদের রুমে আন্ডারস্কোর। আমি এবার ওপেন করে দেখে নেওয়া যাক। সুজন হুম কর। আমি এটাই দান, হয় বাজিমাতা আর না হয়। সুজন আরে ওপেন তো কর। আমি হুম করছি। পকেট থেকে পেনড্রাইভটা বের করে কানেক্ট করে ল্যাপটপটা অন করলাম। ফাইলগুলো দেখে আমরা দুজনেই অবাক। এখন তো সব কার্টুনে ভরা ফাইল। সুজন বোকা বানানোর জন্য রেখেছে বেটা। আমি কিছু একটা গন্ডগোল আছে ভিতরে। সুজন ফাইলের নামগুলো আমাদের বোকা বানানোর জন্যই দেওয়া হয়েছে। প্রত্যেকটা ফাইল ওপেন করে চেক করতে হবে আন্ডারস্কোর। সুজন অসংখ্য ফাইল তো এখানে। এত পুরো শহর জুড়ে একটা সুদ খুঁজার মতো ব্যাপার হয়ে যাচ্ছে গুরু। আমি কিছু করার নেই, চেক এইভাবেই করতে হবে। তারপর আমি আর সুজন মিলে বেশ কিছু ফাইল ওপেন করে দেখলাম। বেশিরভাগ ফাঁকা আর কয়েকটি আছে যেগুলোতে কার্টুনে ভরা। তবে আশা ছাড়িনি কারণ ফাইল অসংখ্য। কাজের মাঝখানে হঠাৎ আমার ফোনটা বেজে ওঠে। আমি এখন আবার কে কল করলো? সুজন ধরে দেখ। আমি হ্যালো। অপর পাশ। আমি এখন কোথায় কোথায় আছো তুমি? অপর পাশ। আমি ঠিক আছে নজর রাখো। আমি এক্ষুনি আসছি বলেই ফোনটা কেটে দিলাম। সুজন কে ছিল? আমি অগ্নি। আমি ফিরে এসে তোকে সবটা বলবো। তুই এগুল ও কার্ড চেক করতে থাক বলে আরেকটি পেন ড্রাইভ ওর দিকে বাড়িয়ে দিলাম। সুজন এটা কি? আমি ওটা হয়ে গেলে এটা চেক করিস। এটাও ওখান থেকে নেওয়া। সুজন তুই কোথায় যাচ্ছিস বলবি তো? এখন সময় নেই, পরে সবটা বলবো। বলেই নিজের ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়ি।
বাড়ি থেকে বেরিয়ে একটা জেন্টস পার্লারে ঢুকে নিজের পোশাক পরিবর্তন করে বেরিয়ে পড়ি ফোনে বলা লোকেশনের উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ বাইক চালানোর পর গন্তব্যে পৌঁছে যায়। আর এখানেই দাঁড়িয়ে ছিল অগ্নি আর আশ। আশ, হ্যালো শির। আমি, হ্যালো, খবর বল। অগ্নি, স্যার ওরা এইমাত্র ভিতরের দিকে গেল স্যার। আমি, তোমরা ঠিক দেখেছ তো? আশ, ইয়েস শির। ঈশিতা জামানো আছে স্যার ওদের সাথে। আমি, অক্ষিকে। তোমরা প্রস্তুতি নিয়ে এসেছো তো? ইয়েস শির। কথাটা দুজনেই একসাথে বলে আন্ডারস্কোর। আমি, গুড, লেট এস গো। আমরা তিনজনেই খুব সাবধানে পা ফেলে সামনে এগোতে লাগলাম। জায়গাটা হলো সেই স্কুল এরিয়া, যেই সাধারণ একটা জায়গায় চলছে অসাধারণ সব কর্মকাণ্ড। বেশ কিছুক্ষণ হয়ে গেছে আমরা এখানে দাঁড়িয়ে আছি, ভেতর থেকে কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। আশ, স্যার ভিতরে কি চলছে কিছুই তো বুঝতে পারছি না। অগ্নি, স্যার ভিতরে গিয়ে দেখব। আমি, শান্ত হও, দেখি কি হয়। এভাবেই আরো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও কোনো শব্দ পাচ্ছি না। এবার আমার নিজেরই বিরক্ত লাগছে। আমি, কি হচ্ছে বলো তো ভিতরে? কথাটা বলে আমি সোজা হয়ে দাঁড়াতেই ভিতর থেকে গোলাগুলির শব্দ পাই। আমি, ও নো, ঝামেলা হয়ে গেছে। তোমরা দুজন দুদিক দিয়ে এগিয়ে যাও আর হে পুলিশের লোকগুলো দেখে শুট কর কিন্তু। আবার পুলিশ মেরে দিও না। আশ, স্যার পুলিশ তো ছদ্মবাসী, চিনব কি করে? অগ্নি, ওটা পরে ভাববো, এখন চল। ওরা দুজন দুদিকে চলে যায় আর আমিও সামনের দিকে এগোই। শুরু হয়ে যায় তুমুল লড়াই। উভয় পক্ষের লড়াইয়ের মধ্যে আমরা তৃতীয় পক্ষ ঢুকে পড়ায় বিব্রত হয়ে যায় উভয় দল। বেশ কিছুক্ষণ চলে এই গোলাগুলি। তারপর আর না পেরে পালিয়ে যায় যে কজন বেঁচে ছিল সে কয়জন। আর পুলিশেরা রেড করে নেই পুরো এরিয়া। আসল চালা পেলারা বেঁচে বেরিয়ে যেতে পারলেও বেরোতে পারিনি আমি। আমি সামনের দিকে পা বাড়তেই কেউ আমায় পিছন থেকে ডাক দেই, আন্ডারস্কোর। ইসি, স্টপ। আমি আরেক পা বাড়াতেই আন্ডারস্কোর। ইসি, যেখানে আছো সেখানেই দাঁড়াও। এক পা নড়লে আমি গুলি করতে বাধ্য হব। আমি ওর কথায় কান না দিয়ে সামনে এগিয়ে যায় আর ও এক কথার মানুষ যা বলেছে তাই করেছে, আন্ডারস্কোর। গুলি মেরে দিয়েছে পিছন থেকে আমায়। গুলিটা পিঠে এমন জায়গায় লেগেছে যেটা সামনে দিয়ে হাত ছুঁয়ে বেরিয়েছে বলেই আমার মনে হয়। গুলিটা খাওয়ার পর আমি সেখানেই লুটিয়ে পড়ি। ইসি আর দুটো অফিসার এগিয়ে আসে, আন্ডারস্কোর। আমাকে উল্টো করে মুখ থেকে মুখোশটা খুলে ইসি চমকে যায়। এ তো রাজদীপ। তার মানে আমি যা ভেবেছিলাম তাই ঠিক। এসবের পিছনে ওই দায়ী।